ঐক্যবদ্ধভাবে জুলাই গণ অভ্যুত্থানের সনদ ঘোষণা করা না গেলে এর উদ্দেশ্য ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, একতাতেই জুলাই বিপ্লবের সরকারের জন্ম, একতাতেই শক্তি। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ ঘোষণার বিষয়ে সর্বদলীয় ঐক্যের সভায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই বিষয়ে আরও আলোচনার প্রয়োজন, তবে কালক্ষেপণ করা হবে না। রিপোর্ট করছেন মাজহারুল হক মোহাজে। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সর্বদলীয় বৈঠক। তাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একে একে যোগ দেন দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অংশ নেন ঘোষণাপত্রের প্রধান দাবিদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, এই সরকারের জন্মই হয়েছে ঐক্যের মাঝখানে, ঐক্যের মাধ্যমেই এর সৃষ্টি। তিনি জানান, এককভাবে এই ঘোষণাপত্র কখনোই সম্ভব নয়। ছাত্ররা শুরুতে না বুঝলেও পরে তা বুঝতে পারে। এটা পরিষ্কার, এটা না করলে এটা ঠিক হবে না। যে একতা দিয়ে তোমরা 5 জুলাই সৃষ্টি করেছিলে সেটার অবমাননা হবে। তারা খুব খুশি হয় না আমার কথায়, কিন্তু ক্রমে তারা বুঝলো যে 5 অগস্ট যদি রিক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে, একত্রে করতে হবে। সেই কথার থেকেই এই আলাপ শুরু, যেভাবে একত্রে করা যাবে। আজকে এই আলোচনাটা একে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি। এখন আমরা ভোতা হয়ে যাইনি, আমাদের অনুভূতি ভোতা হয়নি। এখন আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি রাজনৈতিক দলের সদস্যরা বলেন, বৈঠক থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। ঘোষণাপত্র নিয়ে তাড়াহুড়া না করার তাগিদ দেন কেউ কেউ। উপস্থিত সকল রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানের চেতনা এবং এই জাতীয় ঐক্য ধারণ করে স্বাধীনতার পূর্বাপর এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনীতির গতিধারাকে একটা ঐক্যের পথে পরিচালিত করার স্বার্থে বস্তুনিষ্ঠ সত্য তুলে ধরে ধারণ করে একটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক, এ ব্যাপারে সকল দল আমরা একমত হয়েছি। তাড়াহুড়া করে যেন প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয়, এখানে সরকারের দিক থেকে এই উদ্যোগটা নেওয়া দরকার একটা ঘোষণাপত্র তৈরির জন্য। এবং এইটা আসলে কি হবে, এটা প্রোক্লামেশন, ডিক্লারেশন, কিংবা এর আইনি দিক কি, কিংবা এর আইনি রাজনৈতিক দিকগুলো কি, আইনি এই প্রশ্নগুলো সকলের ঐক্যমত্যের জায়গা থেকে তৈরি হতে হবে। ঘোষণাপত্র যেন অনৈক্যের সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখার পরামর্শ বিএনপি নেতা সালাউদ্দিনের। আমাদের কাছে সবচাইতে জরুরি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা এবং ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই জাতীয় ঐক্যকে গণ ঐক্যে রূপান্তরিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা যাতে সাংস্কৃতিক চর্চা করতে পারি, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের এখনকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের সেই প্রচেষ্টার কারণে আমরা এই সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে জড়িত ছিল এবং আমাদের সাথে ছিল, তাদের সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক যে কোনো বক্তব্য আমরা দিতে চাই। এখন যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোন ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তবে শুরু থেকে জুলাই ঘোষণাপত্র নিয়ে নির্দিষ্ট দিনক্ষণ দেওয়ার দাবি জানিয়ে আসছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে সরকারকে 15 দিনের আলটিমেটামও দেয় দলটি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বিভিন্ন ঘটনা সম্পর্কিত সব ডিজিটাল তথ্য সংরক্ষণ নিশ্চিত করার জন্য বিটিআরসি ও এনটিএমসিকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এদিন 2013 সালে র্যাবের গুলিতে জামাত নেতা ডাক্তার ফয়েজ আহমেদ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন নিহতের ছেলে ডাক্তার হাসানুল বান্না।
এছাড়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধ হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। পরিবারের অভিযোগ, 2013 সালের 13 ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডক্টর ফয়েজ আহমেদকে দোতলা থেকে ধরে তার 4তলা বাড়ির ছাদে নিয়ে যায় র্যাব। সেখানে তাকে নির্যাতন ও হাঁটুতে গুলি করার পর ছাদ থেকে ফেলে মৃত্যু নিশ্চিত করা হয়। ওই হত্যাকাণ্ডের বিচার চেয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেন নিহতের ছেলে ডাক্তার হাসানুল বান্না। ন্যায় বিচার প্রাপ্তির আশায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা অভিযোগ দাখিল করেছি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, তৎকালীন র্যাবের এডিজি মেজর জেনারেল জিয়াউল হাসান, মোট 41 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ব্রিফিংয়ে বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ডিজিটাল উপাত্ত যা এনটিএমসি ও বিটিআরসিতে সংরক্ষিত থাকে একটি নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। এসব গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সংরক্ষণের জন্য নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া মোবাইল অপারেটর ও ইন্টারনেট প্রোভাইডারদের প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রসিকিউশনকে সহায়তার নির্দেশ দেন আদালত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে যে সমস্ত ঘটনাবলীর বিবরণ যেগুলো আমাদের এনটিএমসি এবং বিটিআরসির কাছে সংরক্ষিত আছে, যত ডাটা, এই সব ডাটা, এটা আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময়ের পরে পরে অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে যায়। তো আদালত তাদেরকে নির্দেশ দিয়েছেন এই ডাটাগুলোকে আলাদাভাবে যেন প্রিজার্ভ করা হয়। বাংলাদেশের যতগুলো টেলিকমিউনিকেশন অপারেটরস আছে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, আমাদেরকে তদন্ত কাজে তারা সাহায্য করেন। তদন্ত সংস্থা যে কোনো অথরিটির, যে কোনো ব্যক্তিকে ডাকতে পারবে, যে কোনো অথরিটিকে ডাকতে পারবে, যে কোনো ডকুমেন্ট সিজ করতে পারে, ডকুমেন্ট চাইতে পারবে, দেখতে পারবে, সব ক্ষমতা কিন্তু এই আইনে দেয়া আছে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে। তো সেইটাকে আমরা আরেকটু লিগ্যাল একটা প্রোটেকশন দেওয়ার জন্য আদালতের কাছ থেকেও একটা আদেশ নিয়েছি। বিকেলে ট্রাইব্যুনালে আসে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধের পরিবার। কোনো আসামির নাম উল্লেখ না করেই গণহত্যার অভিযোগ দায়ের করেন তারা। আমরা কোনো নাম না দিয়ে আমরা অভিযোগ দায়ের করে গিয়েছি। তারা সেটি নিয়ে তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে প্রমাণাদি সহ যে নামগুলো আসবে প্রকৃতভাবে যে আসলে করেছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিতে কালবেলার সাংবাদিক আলী ইব্রাহিমকে 20 জানুয়ারি তলব করেছে ট্রাইব্যুনাল। দীর্ঘ 17.5 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটকে ফুলের শুভেচ্ছায় তাকে বরণ করে নেন স্বজন ও নেতাকর্মীরা। পরে দীর্ঘ গাড়ি বহর নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান লুৎফুজ্জামান বাবর। মনির হোসেন তপুর রিপোর্ট। ফাঁসির মঞ্চ থেকে মুক্ত বাতাসে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কেন্দ্রীয় কারাগারের ভেতর থেকে তিনি গাড়িবহর নিয়ে বের হওয়ার সময় আনন্দঘন এক মুহূর্তের সৃষ্টি হয়। বাঁধভাঙা উচ্ছ্বাসে প্রিয় নেতাকে এক পলক দেখার জন্য কারাগার ফটকের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে ভেতরে ঢুকে যায় নেতাকর্মীরা। আমরা একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই এখানে কি অবস্থা। ওইখানে দেখেন প্রিয় নেতার আগমনের সাথে সাথে এখানে অসংখ্য নেতাকর্মী যারা এখানে কেন্দ্রীয় কারাগারে সকাল থেকে অবস্থান করছেন, তারা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক ভেঙে তারা ভিতরে প্রবেশ করছেন। ভাটি বাংলার সিংহপুরুষ এবং এই সমগ্র বাংলাদেশের কত জনপ্রিয় নেতা, এটা আপনারা বাস্তবে তার প্রমাণ দেখতে পাচ্ছেন। আমরা বাংলার জনতা সবাই উনার জন্য আমরা পাগল। উনার জনপ্রিয়তা এতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উনার জন্য দুয়ার কাতিরে উনি বেঁচে আছে। বৃহস্পতিবার সকাল থেকে মানুষের এ ঢল লুৎফুজ্জামান বাবরের জনপ্রিয়তা আবারও প্রমাণ করল। মুক্তির খবরে তার নিজ এলাকা নেত্রকোনা এবং ঢাকা ও আশপাশের জেলার শুভাকাঙ্ক্ষীরা দলে দলে কারাগারের সামনে আসেন। মুক্ত বাতাসে বের হয়ে হাতে বাংলাদেশের পতাকা নিয়ে নেতাকর্মীদের ভালোবাসা কুড়িয়েছেন বাবর। পরে দীর্ঘ গাড়িবহর নিয়ে বাবর আসেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে। নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় পুরো এলাকা। তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে।
প্রায় 6 বছর তাকে কন্ডেম সেলে রাখা হয়েছে। 2007 সালের 28 মে আটক হয়েছিলেন বিএনপি নেতা এবং সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। এরপর একাধিক মামলায় দণ্ড হয় তার। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ এবং একটিতে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয় আলোচিত 10 ট্রাক অস্ত্রের চালান। এ নিয়ে বন্দরনগরীর কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা করা হয়। সব মামলা থেকে খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। ফ্যাসিস্ট হাসিনার পতন মানতে পারেনি বলেই ভারত অবৈধভাবে বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর বাড্ডায় আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে বাড্ডা, রামপুরা ও বনশ্রীতে শহীদ পরিবারের সদস্যদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, হাসিনা ছাত্র জনতাকে হত্যা করে লুটপাটের রাজনীতির মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল। সংখ্যালঘুদের ওপর অত্যাচার বাংলাদেশে নয়, ভারতে হয় দাবি করে রিজভী বলেন, বাংলাদেশের মানুষ কোনো আধিপত্য মেনে নেবে না। বলেন, সংকট থেকে রক্ষা পেতে অবিলম্বে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। আপনি অনেক কিছুই তাদের কাছে বিক্রি করেছেন। এই কারণেই আজকে ভারতের নীতি নির্ধারকরা, কিছু রাজনৈতিক দল অত্যন্ত অস্থির হয়ে গেছে শেখ হাসিনার জন্য। নিজের মুখেই বলেছিলেন হাসিনা যে একমাত্র আমাকে ছাড়া আবার আওয়ামী লীগের সবাইকে কেনা যায়, কিন্তু আপনি যে খুব অল্প দামেই ভারতের কাছে সবার আগে বিক্রি হয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে অবস্থান করছেন সে সম্পর্কে বাংলাদেশ সরকার অবগত নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা তাও জানে না সরকার। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র রফিকুল আলম। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বাংলাদেশের সরকার প্রধান দাওয়াত পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, শপথ অনুষ্ঠানে অংশ নেবেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মিশন প্রধান। সেদেশের প্রথা অনুযায়ী চিঠিতে এমনটি জানানো হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডাকা হয়েছিল। ভারতও বাংলাদেশের ভারপ্রাপ্ত কমিশনারকে ডেকে জবাব দিয়েছে। এখানে কোনো তলবের ঘটনা ঘটেনি বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। গতকালকে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা যে ব্রিফিংটা করেছেন এবং ওইখানে একটা জায়গায় মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সবসময় 150 গজ স্ট্রিক্টলি মেনটেন করা সম্ভব হয় না। যে জায়গাগুলোতে এটা মেনটেন করা সম্ভব হয় না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খতিয়ে দেখবে বলে আমি বিশ্বাস করি এবং এরপরে গ্রাউন্ড রিয়েলিটি যেটা আছে সেটার ভিত্তিতে তারা পরবর্তী ব্যবস্থা নেবে।